প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের তিনটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ব্যাট, ডিসকাউন্ট, আর একটা হচ্ছে লস অন ফায়ার। আমাদের ক্লাস 9 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বা এমবিএ পর্যন্ত তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে তোমাকে এই তিনটা সম্পর্কে অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এগুলো আমরা যেমন জাবেদা করার সময় যেমন আমাদের গুরুত্বপূর্ণ, একবারে জাবেদা থেকে শুরু করে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত সব জায়গায় আমাদের এগুলো প্রয়োগ আছে। তো আসো আজকে আমরা এই তিনটা বিষয় সম্পর্কে এমনভাবে শিখবো যাতে করে আমাদের এই বিষয়গুলা কখনো আমরা আর সমস্যার সম্মুখীন না হই, যাতে করে আমরা এগুলা সহজে সলিউশন করতে পারি। আসো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে যে ব্যাট, যেটাকে ফুল মিনিং করলে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। একটু মিনিংটা মনে রাখবা, কারণ পরীক্ষায় আসে। যারা বিবিএ বা বিবিএস এ আসো তোমাদের জন্য হচ্ছে যে তোমাদের বিট কোশ্চেনে আসবে, আর যারা নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা আসো তোমাদের লাগে এটা কি নৈর্ব্যক্তিকের জন্য বা অবজেক্টিভের জন্য বা তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমাদের এটা লাগতে পারে। ওকে, তাইলে ব্যাটের ফুল মিনিংটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর বা ব্যাট। ওকে, এখন আসো এই ব্যাট বলতে আমরা কি বুঝি। ব্যাট বলতে আমরা বুঝি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে টাকা প্রদান করা হয় তাকে বলা হয় ব্যাট। আরেকটু যদি বিস্তারিত বলি, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বা সেবা সংযোজিত মূল্যের উপর যে টাকা কোনো প্রকার প্রত্যক্ষ সুবিধার আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করে তাকে বলা হয় ব্যাট। এই ব্যাটটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা সেবাদামী প্রতিষ্ঠান ভোক্তাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে তারা কি করে জমা করে। ওকে, সাধারণ অবস্থায় ব্যাট হচ্ছে 15%। আসো আমাদের দেশে ব্যাটটা কখন চালু হয়। আমাদের দেশে ব্যাটটা সর্বপ্রথম চালু হয় 1991 সালের জুলাইয়ের 1 তারিখ। এটা তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশে ব্যাট সর্বপ্রথম চালু হয় কখন? 1991 সালের জুলাইয়ের 1 তারিখ। এবং সাধারণ অবস্থা আমরা আগেই বলছি, সাধারণ অবস্থায় আমাদেরকে 15% হারে কি দিতে হয়? ব্যাট প্রদান করতে হয়। ওকে, আসো এরপরে এখন আমরা শিখব কিভাবে আমাদের ব্যাট নির্ণয় করতে হয়। তো ব্যাট নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো সম্পত্তির উপরে যদি ব্যাট দেওয়া থাকে, কথাগুলো বুঝবা, যদি কোনো সম্পত্তির উপরে ব্যাট দেওয়া থাকে তাহলে ওই ব্যাটটা হচ্ছে ওই সম্পত্তির মূল্যের একটা অংশ। সেক্ষেত্রে ব্যাটটাকে আলাদা করে হিসাবভুক্ত করার কোনো প্রয়োজন নাই। এটা আলোচনা করার পরে আমরা মূল ব্যাট নির্ণয় করাতে যাব। আবার বলতেছি, অর্থাৎ কোনো সম্পত্তি বা সম্পত্তি জাতীয় এরকম কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে যদি আমরা কোনো ব্যাট প্রদান করি, সেক্ষেত্রে ব্যাটটা হচ্ছে যে তোমার ওই সম্পত্তির একটা অংশ। সেক্ষেত্রে ব্যাটটাকে তোমাকে আলাদা করে হিসাবভুক্ত করতে হবে না। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই, মনে করো আমি ফার্নিচার ক্রয় করলাম 1 লক্ষ টাকার, এবং এই ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে আমি মনে করো ব্যাট দিলাম 15,000 টাকা। তাহলে এই যে 15,000 টাকা যে আমরা ব্যাট প্রদান করছি, এই ব্যাটটাকে আমরা আলাদা কোনো হিসাব লিখবো না। আমরা লেখার সময় লিখবো যে আমরা বলবো যে আমাদের ফার্নিচারটার মূল্য হচ্ছে 1,15,000 টাকা। অর্থাৎ এই ব্যাটের টাকাটা ফার্নিচারের মূল্যের ভিতরে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাটটাকে আলাদা করে লেখার কোনো প্রয়োজন নাই। আসো তাহলে আমরা ব্যাটটা কখন লিখবো। ব্যাটটা হচ্ছে নরমালি আমরা শুধুমাত্র পণ্য পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে, অর্থাৎ গুডস পারচেজ এন্ড গুডস সেলস এর ক্ষেত্রে সাধারণত আমরা ব্যাট হিসাব করব।
অর্থাৎ শুধুমাত্র পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়, পণ্য ক্রয় পণ্য বিক্রয়, মাল ক্রয় মাল বিক্রয়, এই দুইটা ছাড়া আর কোনোটার উপরে আমরা ব্যাট নির্ণয় করব না, ব্যাটটা আলাদা করে লিপিবদ্ধ করব না, হিসাবভুক্ত করব না। অর্থাৎ শুধুমাত্র গুডস পারচেস এবং গুডস সেলসের ক্ষেত্রে আমরা ব্যাটটাকে হিসাবভুক্ত করব, আলাদা করে হিসাব লিখব। কিন্তু আমাদের এই পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় ছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে যদি ব্যাট দেওয়া থাকে, বিশেষ করে কোনো সম্পত্তির ক্ষেত্রে যদি ব্যাট দেওয়া থাকে, ওই ব্যাটের টাকাটাকে ওই সম্পত্তির সাথে যোগ করে সম্পত্তি হিসাবে লিখতে হবে, সেক্ষেত্রে ব্যাট হিসাবে কোনো কিছু লেখা যাবে না। ওকে, এখন আসো আমি তোমাদেরকে আমরা এখানে দুইটা উদাহরণ লিখবো, এক নাম্বার আমি একটা উদাহরণ লিখলাম। 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, ব্যাট প্রদান করতে হবে 15%। ওকে, এটা একটা লিখলাম। এটা ক্রয়ও হইতে পারে, এটা কি হইতে পারে, বিক্রয়ও হইতে পারে। 1 লক্ষ টাকার পণ্য ক্রয় বা বিক্রয় করা হলো, তারপরে সেক্ষেত্রে ব্যাট 15% ব্যাট প্রদান করতে হবে, অথবা ব্যাট আদায় হবে, ব্যাট প্রদান করতে হবে বা ব্যাট আদায় হবে 15%। এটা একটা নিলাম। আরেকটা নিলাম, ব্যাট সহ পণ্য ক্রয় বা বিক্রয় 1 লক্ষ টাকা। দেখো আমি দুইটা উদাহরণ নিলাম। একটা উদাহরণ নিলাম, 1 লক্ষ টাকার পণ্য ক্রয় বা বিক্রয় করা হলো, ব্যাট প্রদান করতে হবে বা আদায় হবে কত পার্সেন্ট, 15%। আবার আরেকটা বলছি, ব্যাট সহ পণ্য ক্রয় বা বিক্রয় 1 লক্ষ টাকা। একটু মনোযোগ দাও, এখানে 1 লক্ষ টাকার আমি পণ্য ক্রয় করছি, এই টাকার ভিতরে কিন্তু এই 1 লক্ষ টাকার মধ্যে কিন্তু আমাদের 15% ব্যাটের টাকাটা নাই, অন্তর্ভুক্ত নাই। এই টাকাটা তোমাকে আলাদা করে লিখতে হবে। আর এখানে ব্যাট সহ পণ্য ক্রয় মানে এই যে ক্রয় 1 লক্ষ টাকা এখানে দেওয়া আছে বা বিক্রয় যে 1 লক্ষ টাকা এখানে দেওয়া আছে, এই টাকার ভিতরে তোমার ব্যাটের টাকাটাও কি আছে, অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কি বুঝলাম, যদি ব্যাট সহ ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ পারচেস উইথ ব্যাট অথবা পারচেস অর সেলস ইনক্লুডিং ব্যাট, সেক্ষেত্রে আমরা মনে করব যে ওই টাকার মধ্যে যে টাকাটা পারচেস বা সেলস বা ক্রয় বিক্রয়ের জন্য দেওয়া আছে, ওই টাকার ভিতরে তোমার কি আছে, ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে, ব্যাটের টাকাটা কি আছে, অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে তুমি কাজ কিভাবে করবা দেখো। তাহলে যদি ব্যাট সহ ক্রয় বিক্রয় বা পারচেস ইনক্লুড কি ব্যাট না বলবে, সেক্ষেত্রে আমরা মনে করব যে যে টাকাটা দেওয়াতে আছে এই টাকাটা হচ্ছে যে নেট ক্রয় বা নেট বিক্রয়ের টাকা। ওকে, আসো তাহলে এক্ষেত্রে যখন আমরা কাজ করতে যাব, এখানে তোমার ব্যাট হবে, এখানে তোমার ব্যাট সমান হবে তোমার 1 লক্ষ ইন্টু 15% সমান কত টাকা, 15,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে নরমালি তোমার কিসের উপর, ক্রয় বা বিক্রয়ের টাকার উপরে পার্সেন্টেজটা প্রয়োগ করে দিলে তোমার ব্যাটের টাকাটা চলে আসবে। আবার যদি আমাদের ব্যাট সহ ক্রয় বা বিক্রয় বলে, সেক্ষেত্রে আমরা জানি ব্যাট নির্ণয় করতে হবে নেট ক্রয় বা নেট বিক্রয়ের উপর। ব্যাট নির্ণয় করতে হবে কিসের উপর, নেট ক্রয় বা নেট বিক্রয়ের উপর। কিন্তু প্রশ্নে এখানে আমাদের দেওয়া আছে ব্যাট সহ পণ্য ক্রয় বা বিক্রয়, তাইলে এই টাকাটা নেট ক্রয় বা নেট বিক্রয়ের টাকা বলতে পারবো না। কেন পারবো না, এই টাকার ভিতরে তোমার ক্রয়ের টাকাও আছে প্লাস এই টাকার ভিতরে তোমার ব্যাটের টাকাও আছে, দুইটা মিলিয়ে হয়েছে যে তোমার কত টাকা, 1 লক্ষ টাকা। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা ধরি যেহেতু নেট ক্রয়ের উপরে বা নেট বিক্রয়ের উপরে ব্যাট ধরতে হবে, তো আমরা মনে করলাম ব্যাট হচ্ছে, ক্রয় হচ্ছে 100 টাকা বা বিক্রয়, ক্রয় বা বিক্রয় কত টাকা, 100 টাকা প্লাস ব্যাট
তো এখানে যে ব্যাট সহ দেখো এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, তো পার্সেন্টেজ দেওয়া না থাকলে সেক্ষেত্রে তোমাকে 15% ধরতে হবে। তাহলে ব্যাট হচ্ছে তোমার 15 টাকা, তাহলে ব্যাট হচ্ছে কত টাকা? 15 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে যে ক্রয় বা বিক্রয়ের টাকা, 15 টাকা হচ্ছে যে ব্যাট, তাহলে ব্যাট সহ ক্রয় বা বিক্রয় হচ্ছে যে তোমার কত টাকা? 115 টাকা। কত টাকা? 115 টাকা। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ দিই, 100% হচ্ছে যে তোমার ক্রয় বা বিক্রয়, 15% হচ্ছে যে তোমার ব্যাট, তাহলে ক্রয় বা বিক্রয় উইথ ব্যাট হচ্ছে যে তোমার কত? 115%। অর্থাৎ ব্যাট সহ ক্রয় বা বিক্রয় হচ্ছে যে তোমার 100 তো কত পার্সেন্ট? 15%। এখন আসো আমরা যদি এক্ষেত্রে যখন আমরা ব্যাট নির্ণয় করতে যাব, আমরা একটা ঐকিক নিয়মের জানি। সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আমাদের এটা ক্রয় বা ব্যাট সহ ক্রয় বা বিক্রয়, এটাও ব্যাট সহ ক্রয় বা বিক্রয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ব্যাট সহ ক্রয় বা বিক্রয় যদি 115 টাকা হয়, সেক্ষেত্রে তোমার ব্যাট হচ্ছে 15 টাকা। ব্যাট সহ ক্রয় যদি তোমার 1 টাকা হয়, তাহলে আমাদের এটা আরো কম হবে, 115 ভাগের 15 টাকা। সুতরাং যদি আমাদের ব্যাট সহ ক্রয় বা বিক্রয় যদি তোমার 1 লক্ষ টাকা হয়, তাহলে এটা কি হচ্ছে যে 1 লক্ষ গুণ 15 ডিভাইডেড বাই কত? 115। এইভাবে আমরা ব্যাটটা নির্ণয় করব যদি ব্যাট সহ ক্রয় বা বিক্রয় অথবা পারচেজ অর সেলস ইনক্লুডিং বা উইথ ব্যাট বলা থাকে, তাহলে আমরা এইভাবে ব্যাটটা নির্ণয় করব। তো আমাদের তো পরীক্ষার হলে এত বড় ফর্মুলা মনে রাখার দরকার নাই, তো আমরা যদি শর্টকাট একটা ফর্মুলা রেডি করি বা আমরা যদি একটা শর্টকাট ফর্মুলা লিখি, সেটা হচ্ছে ব্যাট সমান, এক্ষেত্রে ব্যাট সমান ক্রয় বা বিক্রয়, মানে ক্রয় বা বিক্রয় যে টাকাটা দেওয়া থাকবে সে টাকাকে তুমি 15 দিয়ে গুণ করবা, 115 দিয়ে কি করবা? ভাগ করবা, তাহলে তোমার ব্যাটের টাকাটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে যে তোমার 1 লক্ষ টাকা ইন্টু 15 ডিভাইডেড বাই কত? 115, তাহলে ব্যাট বের হয়ে যায়। এটা যদি মনে করো 1 লক্ষ টাকা যদি এখন 10 লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকা ক্রয় হলে ক্রয়ের টাকা লিখবা, বিক্রয় হলে বিক্রয়ের টাকা লিখবা, তাহলে এইভাবে তুমি ব্যাটটা বের করবা। তাহলে এটা কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব যদি ব্যাট সহ ক্রয় বা বিক্রয় বা ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে আমরা কি করব? ব্যাটগুলা বের করব। আর যদি ব্যাট অর্থাৎ ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত না থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি পার্সেন্টেজ প্রয়োগ করে ব্যাটটা বের করে ফেলবো। ক্লিয়ার? আবার বলতেছি, তাহলে নরমালি ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাট দেওয়া না থাকলে সরাসরি আমরা পার্সেন্টেজ প্রয়োগ করলে ব্যাট বের হয়ে যাবে। আর যদি আমাদের ব্যাট সহ ক্রয় বা বিক্রয় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্রয় বা বিক্রয়কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করলে আমাদের কি বের হয়ে যাবে? ব্যাটের টাকাটা বের হয়ে যাবে। আর ক্রয় বা বিক্রয় ছাড়া কোনো সম্পত্তি বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে যদি ব্যাট দেওয়া থাকে, সেক্ষেত্রে ব্যাটটাকে আমরা আলাদা হিসাব করব না, ওই ব্যাটের টাকাটাকে আমরা ওই সম্পত্তির মূল্যের সাথে কি করে দেব? যোগ করে দেব, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম। তাহলে শুধুমাত্র আমরা ব্যাটটা আলাদা করব কিসের ক্ষেত্রে? ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আসো এটা লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাতে আসি, আমরা রেকর্ডিং প্রসেসটাতে আসি। তাহলে ব্যাটটা নির্ণয় করতে হয় কিভাবে আমরা শিখলাম। এখন আসো আমাদের রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস 1 নম্বরে আসো, যদি এরকম বলে যে ব্যাট সহ ক্রয় বা বিক্রয় অর্থাৎ ব্যাট সহ ক্রয় করা হলো, আমরা একটা উদাহরণ লিখি। মনে করো প্রথমে বললা হলো যে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো ব্যাট 15%। তাহলে এক্ষেত্রে তোমার জাবেদাটা হবে তোমার, আমরা যদি এখানে জাবেদা লিখি, এখানে জাবেদাটা হবে তোমার ক্রয় হিসাব ডেবিট, তারপরে বা ক্রয় হিসাব বা পারচেজ ডেবিট, এরপর হচ্ছে যে তোমার ব্যাট ডেবিট, ব্যাট হিসাব ডেবিট বা এটাকে প্রদত্ত ব্যাটও আমরা বলতে পারি, প্রদত্ত ব্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব বা পাওনাদার হিসাব। দ্বারা হইলে আমরা পাওনাদার হিসাব লিখবো বা অ্যাকাউন্টস পেপার লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। তাইলে এখানে লিখবো আমরা 1 লক্ষ টাকা, ব্যাটে লিখবো 1 লক্ষ টাকার 15% মানে 15,000 টাকা, আর এটা হবে কত টাকা? 1,15,000 টাকা। এটা হচ্ছে যে আমাদের ক্রয়ের ক্ষেত্রে। বিক্রয়ের ক্ষেত্রে যদি লিখি আমরা, বিক্রয়ের ক্ষেত্রে লিখলে হবে আমাদের উল্টো, অর্থাৎ দেনাদার বা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট,
প্রাপ্ত ব্যয়, অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে যে প্রদত্ত ব্যয় আর বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে যে প্রাপ্ত ব্যয়। ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে প্রদত্ত ব্যয়, বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে যে কি প্রাপ্ত ব্যয়। যেমন ওইটাও লিখি আমরা, 2 নাম্বার লিখলাম, মনে করো 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো, ব্যাট 15%। তাহলে এই ক্ষেত্রে আমরা জাবেদাটা লিখবো নগদান হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাট অর্থাৎ প্রাপ্ত ব্যাট, এটা প্রাপ্ত ব্যাট হিসাব ক্রেডিট। এখানে এটা হবে 2 লক্ষ টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 15% 30,000 টাকা, তাহলে এটা হবে 2,30,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় ব্যাটের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ব্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, আর বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে নগদান হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্ত ব্যাট হিসাব কি ক্রেডিট। ঠিক আছে, এই দুইটা বুঝা গেছে। এখন আসো, তো এটা তো এখানে তো আমাদের ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাটটা অন্তর্ভুক্ত নাই। যদি আমি এই জাবেদাটাকে একটু চেঞ্জ করে দিলাম, মনে করো এটা 3 নাম্বার দিয়ে বললাম যে ব্যাট সহ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, ব্যাট সহ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো। এটাকে আমি 4 নাম্বার দিলাম, বললাম যে ব্যাট সহ 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো। খুব ইম্পর্টেন্ট, দেখো একটাতে দিলাম ব্যাট সহ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, আর একটাতে লিখলাম ব্যাট সহ 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো। জাবেদাগুলো ঠিক থাকবে, তোমার শুধু টাকার অ্যামাউন্টটা তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে কিরকম দেখো, আমরা একটু মুছে আবার লিখি, যেমন আমাদের জাবেদা একই রকম থাকবে। এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে তোমার ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ব্যাট আগের মতো ডেবিট, এরপরে হচ্ছে যে তোমার নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো এটা যেহেতু 1 লক্ষ টাকাটা যেহেতু ব্যাট সহ ক্রয় বলছে, তার মানে এই টাকাটা তোমার ক্রয়ের টাকা না, এই টাকার ভিতরে ব্যাটের টাকাও আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাট নির্ণয় করার ফর্মুলাটা তোমাদেরকে বলছিলাম কিভাবে, যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাকে 15 দিয়ে গুণ করবে, 115 দিয়ে ভাগ করবে। কেন? কারণ এখানে ব্যাট সহ বলছে, এখানে কি বলছে ব্যাট সহ, তাহলে ব্যাট সহ বললে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, তাহলে এটা কত টাকা আসবে দেখো, এই 1 লক্ষ গুণ 15 ভাগ 115, তাহলে এটা আসতেছে তোমার 13,043 টাকা। এটা হচ্ছে যে তোমার 13,043 টাকা, আর এটা হবে তোমার 1 লক্ষ টাকা, আর 1 লক্ষ টাকা থেকে এই টাকাটা বাদ দিলে তোমার ক্রয়ের টাকা, তাহলে 1 লক্ষ মাইনাস 13,043, তাহলে তোমার এটা আসছে কত টাকা, 86,957 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন আমি তো সবগুলা বাংলাতে লিখছি, তোমরা ইংলিশ ট্রান্সলেট করতে পারো, পারচেজ ডেবিট কি, তারপরে ইনপুট ব্যাট, অর্থাৎ ইংরেজিতে বললে এটাকে ইনপুট ব্যাট বলবা, ইনপুট ব্যাট ডেবিট, নগদান হিসাব ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এটা যদি আমরা বলি এই যে 2 লক্ষ টাকার আমরা পণ্য বিক্রয় করলাম ব্যাট সহ, জাবেদাগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমার টাকাটা চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো ব্যাট সহ 2 লক্ষ টাকা, তার মানে এই টাকাটা কিন্তু বিক্রয়ের টাকা না, নেট বিক্রয়ের টাকা না, এই টাকাটার ভিতরে ব্যাট আছে। তাহলে ব্যাটটা আমরা কিভাবে বের করবো, আগের মতো 2 লক্ষ, এই 2 লক্ষকে 15 দিয়ে গুণ করবা, 115 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার আসছে এটা 17,000, প্রাপ্ত ব্যাট আসছে 17,000 তোমার 17,000, আবার করি 2 লক্ষ ইন্টু 15 ভাগ 115, এটা আসছে তোমার 26,087 টাকা, 26,087 টাকা আসছে তোমার ব্যাট। আর নগদে এখানে 2 লক্ষ টাকা লিখবা, তাহলে এই 2 লক্ষ টাকা থেকে 26,000-এর এই টাকাটা বিয়োগ করলে আর বাকিটা থাকবে তোমার বিক্রয়ের টাকা, 1,73,913 টাকা।
এটা ঠিক আছে। তাহলে এই চারটা জাবেদা মনে রাখলে তোমার ব্যাটের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে জাবেদার ক্ষেত্রে একই রকম। আচ্ছা এখন আসো তুমি যদি ইংলিশে লিখো তাহলে কি লিখবা, এখানে পারচেজ লিখবা, এখানে লিখবা তুমি পারচেজ, এরপরে এখানে প্রদত্ত ব্যাটের জায়গায় তুমি লিখবা ইনপুট ব্যাট বা পারচেজ ব্যাটও লিখতে পারো তুমি, পারচেজ ব্যাট, এরপরে ক্যাশ। ঠিক আছে, এখানে তুমি ক্যাশ লিখবা, এরপরে সেলস লিখবা, এরপরে এখানে লিখবা কি, এখানে লিখবা সেলস ব্যাট। ওকে, এখানে আরেকটা বিষয় বলি, এই পারচেজ ব্যাটকে তুমি ইনপুট ব্যাট বলতে পারো। ইনপুট ব্যাট, পারচেজ ব্যাটকে কি বলা যায়, ইনপুট ব্যাট। পারচেজ ব্যাটকে বলা যায় ইনপুট ব্যাট, আর এই সেলস ব্যাটকে বলা হয় আউটপুট ব্যাট। সেলস ব্যাটকে বলা হয় আউটপুট ব্যাট, আর পারচেজ ব্যাটকে বলা হয় কি ইনপুট ব্যাট। তাহলে ব্যাটের সমস্যা শেষ। এখন আরেকটা বিষয়, এখন লাস্ট বলি, এটা তো আমরা জাবেদা করলে আমরা এইভাবে করব। এখন দেখো তুমি একটা পণ্যের পণ্য ক্রয় করার সময় তুমি ব্যাট দিছো, আবার ওই পণ্যটা যখন বিক্রয় করতেছো তুমি ওদের কাছ থেকে ব্যাট কি করতেছো, আদায় করতেছো। এখন দেখো তুমি ওদের কাছ থেকে 26,000 ব্যাট আদায় করছো, এই 26,000 টাকার ভিতরে অলরেডি কিন্তু 13,043 টাকার ব্যাট তুমি আগে প্রদান করে ফেলছো। তাহলে তুমি আর সরকারি কোষাগারে কত টাকা জমা দিবে, অর্থাৎ কত টাকার ব্যাট আদায় করছি এবং কত টাকার ব্যাট প্রদান করছি তা সমন্বয় করার জন্য আমাদেরকে একটা খতিয়ান করতে হয়, যেটাকে বলা হয় ব্যাট চলতি হিসাব। যেটাকে কি বলা হয়, ব্যাট চলতি হিসাব। আবার বলতেছি, অর্থাৎ পণ্য বিক্রয় করার সময় কত টাকা ব্যাট আদায় করা হয়েছে এবং পণ্য ক্রয় করার সময় কত টাকা ব্যাট প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট কত টাকা ব্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে তা নির্ণয় করার জন্য যে হিসাব করা হয় তাকে বলা হয় ব্যাট চলতি হিসাব বা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এখন আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা একটু দেখব। ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা আমরা একটু দেখব। যদি আমাদের কোনো প্রশ্নে, এটা বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে আমাদেরকে করতে বলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট দেখো প্রথম একটা লেজারের কলাম করে ফেলবা, মুভিং ব্যালেন্সটা আমরা করি। আমরা একটা কলাম করে ফেললাম, ডেট পার্টিকুলার রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা হচ্ছে তো তোমার ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। আসো প্রথমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় বিশেষ করে আমাদের ব্যাট চলতি হিসাবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের আগে থেকে কোনো ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকতে পারে, মানে রেয়া মিলে আগে থেকে ব্যাট চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে। কোথায়, রেয়া মিলে, অথবা উপরে আমাদের, আমরা তো কিছুক্ষণ আগে ট্রানজ্যাকশন থেকে আমরা ব্যাট বের করছি, এর আগে কোনো একটা উদ্বৃত্ত তোমার দেওয়া থাকতে পারে। যদি ব্যাট চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত দেওয়া থাকে আগে থেকে, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাট চলতি হিসাব করার সময় সর্বপ্রথম তোমাকে ওই উদ্বৃত্তটা লিখে ফেলতে হবে, ব্যালেন্স বিডি বলে, ব্যালেন্স বিডি বলে তোমাকে উদ্বৃত্তটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আর এই উদ্বৃত্তটা যদি তোমার ডেবিট দিকে থাকে তোমার ডেবিট ব্যালেন্সে লিখতে হবে, যদি ক্রেডিট দিকে থাকে তোমার টাকাটা লিখতে হবে ক্রেডিট ব্যালেন্সে। মনে থাকবে, অর্থাৎ আগের যে ব্যালেন্স যেটা দেওয়া থাকবে রেয়া মিলে ট্রায়াল ব্যালেন্সে, সেটা যদি তোমার ডেবিট দিকে দেওয়া থাকে তাহলে তুমি ডেবিট দিকে লিখবে টাকাটা, ক্রেডিট দিকে দেওয়া থাকলে তুমি টাকাটা ক্রেডিট দিকে লিখবে। ক্লিয়ার? এরপরে আসো, এরপর হচ্ছে যে পারচেজ ব্যাট, পারচেজ ব্যাট যেটাকে আমরা ইনপুট ব্যাটও বলছিলাম, ইনপুট ব্যাট। এই ব্যাটটা প্রথমে ডেবিট দিকে লিখবো, এরপর এখানে ব্যালেন্সটা যদি ডেবিট থাকে তাহলে ডেবিটে ডেবিটে যোগ করে এখানে লিখবো, আর যদি ব্যালেন্সটা যদি আগে থেকে ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিট থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার পরে যদি ক্রেডিটে টাকা বেশি হলে ক্রেডিট দিকে লিখবো, ডেবিটে টাকা বেশি হলে ডেবিট দিকে লিখবো। আমি উদাহরণ নিই, মনে করো আগে থেকে আমাদের ব্যালেন্স বিডি দেওয়া আছে 10,000 টাকা ডেবিটে, ডেবিটে 10,000 টাকা, আবার
ব্যাট এখানে আসছে মনে করো 13,000 টাকা, 13,000 টাকা না, মনে করো 15,000 টাকা আসলো। তাহলে দেখো এটা ডেবিটে আছে, এটা আবার ডেবিট উদ্বৃত্তে আসছে, তাহলে ডেবিট আর ডেবিট উদ্বৃত্ত যোগ করলে আমাদের এখানে ডেবিটে হবে 25,000 টাকা। আচ্ছা, এটা যদি তোমার এখানে ক্রেডিটে থাকতো, মনে করো এটা ক্রেডিটে আছে 10,000 টাকা, তাহলে এটা তো ডেবিটে আসছে। তাহলে এখন দেখো এখানে ডেবিটে 15,000 টাকা আছে, ক্রেডিটে আছে তোমার 10,000 টাকা, ডেবিটে আছে আরো কত টাকা, 5,000 টাকা। বুঝছো? ওকে, এরপরে আসো, এরপর হচ্ছে যে আমাদের সেলস ব্যাট। সেলস ব্যাট যেটাকে আমরা আউটপুট ব্যাটও বলছি, আউটপুট ব্যাট। এটা আমরা নরমালি সেলস ব্যাট বা আউটপুট ব্যাটটা ক্রেডিট হয়, এটা ধরলাম মনে করো 20,000 টাকা। তাহলে এখানে দেখো এখানে ডেবিটে 5,000 টাকা ছিল, ক্রেডিটে চলে আসছে তোমার 20,000 টাকা। তাহলে 5,000 টাকা 20,000 টাকা, যেহেতু আমাদের বিপরীত ব্যালেন্স দেওয়া আছে, তাহলে বিয়োগ, অর্থাৎ একই রকম ব্যালেন্স থাকলে যোগ হবে, বিপরীত ব্যালেন্স থাকে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে ক্রেডিটে চলে আসছে তোমার কত টাকা, 15,000 টাকা। শেষ। এটাকে বলা হয় আমাদের ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এখানে মনে রাখবা এই পারচেজ ব্যাট যেটা, সেটা নেট পারচেজ বিয়োগ করার সময়, অর্থাৎ নেট ক্রয় বের করার সময় পারচেজ ব্যাটটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ক্রয় ব্যাটটা ক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয় ব্যাটের টাকাটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। আবার ক্রয় ব্যাটের টাকাটা আর্থিক বিবরণীতে ক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয় ব্যাটের টাকাটা আর্থিক বিবরণীতে বিক্রয় থেকে বাদ দিতে হবে। অর্থাৎ নেট ক্রয় বের করার সময় ক্রয় ব্যাট বাদ দিতে হবে, নেট বিক্রয় বের করার সময় বিক্রয় ব্যাটটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। ক্রয় ব্যাটটা ক্রয় থেকে বাদ, বিক্রয় ব্যাটটা বিক্রয় থেকে বাদ। এখন আসো, এখানে ব্যাটের আমরা লাস্ট ব্যালেন্স পাইছি 15,000 টাকায় ক্রেডিটে। মনে রাখবা এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ক্রেডিটে হয়, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট ব্যালেন্সটা যদি ক্রেডিটে হয়, তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য চলতি দেয়, সেটা প্রতিষ্ঠানের জন্য কি চলতি দেয়, তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর দিকে লিখবা। আবার এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের এই ব্যালেন্সটা যদি তোমার এখানে ডেবিটে আসতো, কোথায় আসতো, ডেবিটে আসতো, তখন সেটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে যে চলতি সম্পদ, তখন তুমি সেটা কারেন্ট অ্যাসেটের দিকে লিখতা। ঠিক আছে? ওকে, তাহলে পারচেজ ব্যাটটা পারচেজ থেকে বাদ, সেলস ব্যাটটা সেলস থেকে বাদ, ব্যালেন্সটা যদি ডেবিটে হয় তাহলে চলতি সম্পদ, ব্যালেন্সটা যদি ক্রেডিটে হয় তাহলে চলতি দায়। যদি আমাদের যদি এখানে যদি একই রকম তথ্য থাকে তাহলে যোগ হবে, বিপরীত তথ্য থাকলে বিয়োগ হবে। মানে হচ্ছে ক্রেডিটে হলে যোগ হবে, ক্রেডিটে ডেবিটে হলে বিয়োগ হবে, বা ডেবিটে ক্রেডিটে হলে বিয়োগ হবে, আবার ক্রেডিটে হলে কি হবে, যোগ হবে। সোজা কথাই হচ্ছে যে যদি তোমার একই রকম থাকে ব্যালেন্স আর ব্যালেন্স এবং পোস্টিং যদি একই রকম থাকে তাহলে যোগ হবে, আর ব্যালেন্স আর পোস্টিং যদি বিপরীত হয় তাহলে বিয়োগ হবে। আর যেদিকে টাকা বেশি ওইদিকে টাকাটা কি করতে হবে, তোমাকে লিখতে হবে। তাহলে আমরা ব্যাটটা পারবো, আমাদের ব্যাটার সমস্যা নাই। তবে শুধু মনে রাখবা পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে আমরা ব্যাটটা ক্যালকুলেশন করব, কিন্তু সম্পত্তি বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে ব্যাট যদি দেওয়া থাকে, এরকম করে আমরা ব্যাটগুলোকে আলাদা করে হিসাবভুক্ত করব না বা জাবেদাও লিখবো না, ওইখানে ব্যাটের টাকাটাকে শুধুমাত্র সম্পত্তির টাকার সাথে আমরা কি করে দেব, যোগ করে দেব। আর ক্রয় বা বিক্রয়ের ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত থাকে, সেইটা ক্ষেত্রে ব্যাট নির্ণয় করব আমরা। টাকা যেটা দেওয়া আছে এটাকে 15 দিয়ে গুণ করবে, 115 দিয়ে ভাগ করব। আর যদি টাকা দেওয়া না থাকে, যদি আমাদেরকে এমনি ব্যাট ধরতে বলে, সরাসরি আমরা পার্সেন্টেজ প্রয়োগ করব। আর প্রশ্নে যদি ব্যাটের পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 15% ধরবো। আর যদি প্রশ্নে যদি ব্যাটের কোনো পার্সেন্টেজ ওরা দিয়ে দেয়, 10% বললে আমরা 10% ধরবো, 20% বললে আমরা 20% ধরবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ব্যাট সম্পর্কে আলোচনা শেষ। একটু তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করবা, একটু মনোযোগ সহকারে দেখবা। এখন আসো, আমাদের এরপর আলোচনা হচ্ছে যে আমাদের ডিসকাউন্ট। আমাদের এরপর আলোচনা হচ্ছে যে আমাদের কি ডিসকাউন্ট বা বাট্টা, ডিসকাউন্ট বা বাট্টা। এখন আসো এটা একটু আলোচনা করব, এটা আমাদের বেশি লম্বা না, এটা একবারে সহজ। ডিসকাউন্ট বা বাট্টা হচ্ছে কোন পণ্য ক্রয় বিক্রয় বা দেনাদার বা পাওনাদারের কাছ থেকে টাকা আদায় বা পরিশোধ করার সময় যে টাকাটা কম নেওয়া হয় বা কম দেয়া হয়, অর্থাৎ কম নেওয়া হয় অথবা কম প্রদান করা হয়, সেটাকে বলা হয় আমাদের বাট্টা বলা হয়। তাইলে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে টাকাটা আমরা কম নিই অথবা আমরা যে টাকাটা কম দিই, অথবা দেনাদার বা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকাটা আমরা কম আদায় করি, অর্থাৎ কম দিই বা কম দিই, ওইটাকে বলা হয় আমাদের কি বাট্টা। যেমন এই ডিসকাউন্ট বা বাট্টা, এই ডিসকাউন্ট বা বাট্টাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে তোমার পারচেজ ডিসকাউন্ট, সরি পারচেজ না, একটা হচ্ছে আমাদের ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট, আর একটা হচ্ছে তোমার ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। এই ট্রেড ডিসকাউন্ট হচ্ছে আবার দুই প্রকার।
একটা হচ্ছে তোমার পারচেজ ডিসকাউন্ট, আর একটা হচ্ছে তোমার সেলস ডিসকাউন্ট। আর ক্যাশ ডিসকাউন্ট দুই প্রকার, একটা হচ্ছে তোমার ডিসকাউন্ট রেভিনিউ বা রিসিপ্ট, আর একটা হচ্ছে তোমার ডিসকাউন্ট ফেড। আসো ট্রেড ডিসকাউন্ট নিয়ে আমরা বলি। ট্রেড ডিসকাউন্ট যেটাকে আমরা বাংলায় ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টাও বলি। ব্যবসায়িক বাট্টা কারবারি বাট্টা বলতে বোঝায় কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় এর মোট মূল্য থেকে যে টাকাটা কম বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় আমাদের কারবারি বাট্টা। অর্থাৎ কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় মোট মূল্য যেটা দেওয়া আছে ওই টাকা থেকে যে টাকাটা বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় আমাদের কারবারি বাট্টা। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, মনে করো আমরা একটা অ্যাকাউন্টিং বই কিনতে গেলাম লাইব্রেরিতে, বইয়ের দাম মনে করো 300 টাকা, ওরা আমাদের এখান থেকে 10% বাদ দিয়ে দিল, 10% 30 টাকা বাদ দিয়ে ওরা আমাদের কাছ থেকে 270 টাকা নিল। তাহলে এই যে 30 টাকা এটা হচ্ছে তোমার কি ট্রেড ডিসকাউন্ট। এটা যদি আমি আবার লাইব্রেরিয়ান হই বা আমি যদি বিক্রেতা হই, সেক্ষেত্রে আমি 300 টাকা থেকে 10% বাদ দিয়ে ওদের থেকে 270 টাকা নিলাম, অর্থাৎ তোদেরকে 30 টাকা ছাড় দিলাম। এটা হচ্ছে আমাদের ট্রেড ডিসকাউন্ট। এই ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে যে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে পারচেজ ডিসকাউন্ট আর একটা হচ্ছে যে কি সেলস ডিসকাউন্ট। অর্থাৎ পারচেজ করার সময় যদি আমরা এরকম যদি টাকা বাদ দিই তখন সেটাকে, অর্থাৎ পারচেজ করার সময় আমরা যদি টাকা কম দিই তখন সেটাকে বলা হয় আমার পারচেজ ডিসকাউন্ট। আবার সেলস করার সময় যদি ক্রেতার কাছ থেকে যদি আমরা এরকম কম টাকা আনি তখন সেটাকে বলা হয় আমাদের কি সেলস ডিসকাউন্ট। তবে প্রথম শর্ত হচ্ছে যে তোমার এই ডিসকাউন্টটা ক্রয় বা বিক্রয়ের সময় হবে। এই ডিসকাউন্টটা কখন হবে? ক্রয় বা বিক্রয়ের সময় হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই ট্রেড ডিসকাউন্টটা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। আর এই পারচেজ ডিসকাউন্টটা পারচেজ থেকে বাদ দিতে হবে, সেলস ডিসকাউন্টটা সেলস থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা চিনবো কিভাবে ট্রেড ডিসকাউন্ট? নরমালি একবারে মনে রাখবা, পারচেজ বা সেলস এর সময় যে ডিসকাউন্টটা হবে সেটা হচ্ছে যে তোমার কি ট্রেড ডিসকাউন্ট। ওকে, এখন চলে আসি আমরা ক্যাশ ডিসকাউন্টে। দেনাদার বা পাওনাদারের কাছ থেকে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময়, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে টাকাটা কম নেওয়া হয় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকাটা কম পরিশোধ করা হয় সেটাকে বলা হয় আমাদের কি ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে, এই ক্যাশ ডিসকাউন্টটা হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রিসিপ্ট আর একটা হচ্ছে ডিসকাউন্ট কি ফেড। ক্যাশ ডিসকাউন্ট রিসিপ্ট যেটাকে আমরা বাংলায় বলি প্রাপ্ত বাট্টা, আর এটাকে বলি আমরা কি প্রদত্ত বাট্টা। এটাকে বলি আমরা প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টাটা হচ্ছে, মনে করো অ্যাকাউন্টস পেবল আমার কাছে 1 লক্ষ টাকা পাবে, ওকে আমি যখন টাকা পরিশোধ করতেছি ওকে এখান থেকে আমি মনে করো 2000 টাকা কম দিলাম, তাহলে ওকে আমি দিলাম কত টাকা? 98,000 টাকা। তাহলে এই 2000 টাকা হচ্ছে আমার কি ক্যাশ ডিসকাউন্ট রিসিপ্ট। আবার অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে মনে করো আমরা 1 লক্ষ টাকা পাবো, এখন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যখন আমরা টাকা আদায় করতেছি তাদের কাছ থেকে আমরা 5000 টাকা কম নিলাম, তাদের কাছ থেকে নিলাম কত টাকা? 95,000 টাকা। তাহলে এই 5000 টাকা হচ্ছে তোমার কি ডিসকাউন্ট ফেড। ক্লিয়ার? তাহলে আমাদের প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকাটা কম দেয়া হয় সেটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা, যেটা আমাদের জন্য একটা রেভিনিউ। কি এটা আমাদের জন্য রেভিনিউ। আর দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় দেনাদারের কাছ থেকে যে টাকাটা কম নেওয়া হয় বা দেনাদারকে যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় আমাদের প্রদত্ত বাট্টা। এটা আমাদের জন্য কি এক্সপেন্স। ঠিক আছে, তাহলে ক্যাশ রিসিপ্ট অর্থাৎ ডিসকাউন্ট রেভিনিউর সাথে জড়িত হচ্ছে যে তোমার অ্যাকাউন্টস পেবল, আর ডিসকাউন্ট এক্সপেন্সের সাথে জড়িত হচ্ছে যে তোমার কি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্যাশ ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্টের ভিতরে ডিসকাউন্ট রিসিপ্ট এবং ডিসকাউন্ট ফেডটা বুঝা গেছে। ঠিক আছে, আর এটা আমাদের অবশ্যই হিসাবের বইতে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। ডিসকাউন্ট রিসিপ্ট থাকলে সেটাকে রেভিনিউ হিসাবে লিখবো আমরা, আর ডিসকাউন্ট যদি ফেড দেওয়া থাকে সেটাকে আমরা ডিসকাউন্ট এক্সপেন্স বলে লিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ডিসকাউন্ট সম্পর্কে আলোচনা শেষ। আর ডিসকাউন্টটা আমরা ডিসকাউন্টের আরেকটা শর্ত এরকম করে দেওয়া থাকে, এই যে 210 নেট 30, তোমরা অবশ্যই এটার সাথে অবগত আছো। কোনো পারচেজ বা সেলস এর সাথে যদি এরকম যদি কোনো
কন্ডিশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মনে করো 1 তারিখে পণ্যটা ক্রয় করলাম, 1 তারিখ থেকে 10 দিনের ভিতরে যদি আমরা টাকাটা পরিশোধ করি তাহলে ওদের কাছ থেকে আমরা 2% ডিসকাউন্ট পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে পারচেজের ক্ষেত্রে। আবার আমি পণ্য বিক্রয় করলাম, ওদেরকে আমি এই সত্যটা দিয়ে দিলাম, এখন ওরা যদি আমাকে 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে ওদেরকে আমি 2% কি দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। তাহলে এই 210 নেট 30, এই যে 210 নেট 30, এটার সাথে এটার মানে কি 10 দিনের ভিতরে টাকা দিলে 2% বাট্টা পাওয়া যাবে বা পাট্টা দিতে হবে, তবে টাকাটা 30 দিনের ভিতরে অবশ্যই কি করতে হবে, পরিশোধ করতে হবে। তবে এটা তোমার শর্ত অনুযায়ী 10 দিনের ভিতরে থাকতে হবে। 10 দিনের ভিতরে মানে 10 তারিখ না, মানে যেদিন তুমি ক্রয় বা বিক্রয় করছো ওই দিন থেকে 10 দিনের মধ্যে যদি তুমি টাকাটা পরিশোধ করো অথবা টাকাটা কি আদায় করা হয় সেক্ষেত্রে তুমি এই ডিসকাউন্টের শর্তটা মানবা। আর না হলে তোমার এটা কি এটার বাইরে, এই 10 দিনের বাইরে চলে গেলে তোমার এটার কোনো কি নাই, এটার কোনো ভ্যালু নেই, এটার কোনো কাজ হবে না। ঠিক আছে, ওকে, তাহলে এটাও আমাদের আলোচনা শেষ। লাস্ট ওয়ান আসো, লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের লস অন ফায়ার। লস অন ফায়ার যেটাকে আমরা বাংলায় বলি আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য। ওকে, লস অন ফায়ার। দেখো আমাদের ব্যবসা জগতে বা আমাদের দৈনন্দিন জীবনে দুই ধরনের ক্ষতি জড়িত। একটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি আর একটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। যে ক্ষতিটার জন্য আমরা আগে থেকে প্রস্তুত থাকি বা যে ক্ষতিটা সম্পর্কে আমরা অবগত থাকি, অর্থাৎ ব্যবসা করলে এই ক্ষতিটা হবে বা পণ্য উৎপাদন করলে এই ক্ষতিটা সংঘটিত হবে, এরকম যদি আমরা আগে থেকে যদি অবগত থাকি সেটাকে বলা হয় আমাদের স্বাভাবিক ক্ষতি বা নরমাল লস। অর্থাৎ আমাদের এই লসটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে আমাদের নরমাল লস, একটা হচ্ছে আমাদের নরমাল লস, আর একটা হচ্ছে আমাদের কি অ্যাবনরমাল লস। তাহলে যে লস সম্পর্কে আমরা আগে থেকে আমরা অবগত থাকি সেটাকে বলা হয় স্বাভাবিক ক্ষতি বা নরমাল লস। আর অপ্রত্যাশিত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে ক্ষতিটা সংঘটিত হয় সেটাকে বলা হয় আমাদের কি অ্যাবনরমাল লস। আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেমন মনে করো তুমি টেইলার্সে 2 গজ কাপড় দিলা, একটা শার্ট সেলাই করার জন্য। এখন টেলার্স দেখলো তুমি অর্থাৎ এই 2 গজ কাপড় দিলা, টেলার্স তোমার শার্টটা বানানোর জন্য অর্থাৎ এই তোমার যে কাপড়, এই কাপড়ের কিছু কাপড় তোমার এখানে কাটা পড়বে। মনে করো কাটা পড়ার পরে তোমাকে যখন শার্টটা সেলাই করে দিল তখন এখানে গেছে হিসাব করে দেখেছে তোমার 1.5 গজ কাপড় আর বাকি আছে, অর্থাৎ 1.5 গজ কাপড় দিয়ে তোমাকে সুন্দর করে একটা শার্ট তৈরি করে দিল। তাহলে এই যে অর্থাৎ হাফ গজ কাপড় যে তোমার নষ্ট হলো, এটা হবে কারণ পণ্যটা উৎপাদন করতে গেলে তোমার এটা এই কাটাটা হবে, এই ক্ষতিটা হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের স্বাভাবিক ক্ষতি। আর স্বাভাবিক ক্ষতি হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হয় না, স্বাভাবিক ক্ষতিটাকে ওই পণ্যের মূল্যের ভিতরে কি করা হয়, অন্তর্ভুক্ত করে ফেলা হয়। স্বাভাবিক ক্ষতি বুঝা গেছে। অথবা তুমি ফার্নিচার কেনার জন্য 10 লক্ষ টাকার কাঠ কিনলা ফার্নিচার তৈরি করার জন্য। এখন কাঠ কেনার পর এখন কাঠটাকে ডিজাইন করতে গিয়ে বা বিভিন্ন সাইজ করতে গিয়ে তোমার কেনে কিছু কাঠ কি হবে, কাটা পড়বে, এটা হচ্ছে যে তোমার নরমাল লস। এটা তোমাকে মেনে নিতে হবে। তাহলে এই নরমাল লস সম্পর্কে আমরা আগে থেকে অনুমান করতে পারি, আগে থেকে আমরা এটা অবগত থাকি। তাহলে তোমাদের এখানে একটা পরীক্ষা আসে কোন ক্ষতি সম্পর্কে প্রতিষ্ঠান পূর্ব থেকে অবগত থাকে, সেটা হচ্ছে যে তোমার কি নরমাল লস। আর অ্যাবনরমাল লস হচ্ছে অস্বাভাবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে ক্ষতিটা তোমার সংঘটিত হয় সেটাকে বলা হয় তোমার কি অ্যাবনরমাল লস। যেমন আমি গুদামে আমি পণ্য জমা করে রাখলাম, এখন দেখা গেছে যে কোনো অর্থাৎ আগুন লেগে আমার কি হয়ে গেল, গুদামে পণ্যটা আমার নষ্ট হয়ে গেল। তাহলে আমরা কি আগে থেকে জানতাম যে আমার একে গুদামে আগুন লেগে আমার পণ্যটা নষ্ট হয়ে যাবে? জানতাম না। এটা হচ্ছে যে একটা অস্বাভাবিক ক্ষতি, এটা হচ্ছে একটা অ্যাবনরমাল লস। তাহলে নরমাল লসটাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, কিন্তু এই অ্যাবনরমাল লসটাকে আমাদের হিসাবের বইতে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে এখন আমরা এই লস অন ফায়ার সম্পর্কে আলোচনা করব। দেখো লস অন ফায়ার, এই লস অন ফায়ারটা একবারে স্বাভাবিক। এটা হচ্ছে যে আমাদের লস অন ফায়ার যদি প্রশ্নে দেওয়া থাকে সেক্ষেত্রে তাহলে এই যে অস্বাভাবিক ক্ষতি, মানুষের জীবন সর্বদা হচ্ছে যে অনিশ্চিত, এই অনিশ্চিততার হাত থেকে বাঁচার জন্য সে সাধারণত কি করে, বীমা করে থাকে। এখন প্রথমে আসি, প্রথমত হচ্ছে যে একটা আমি জাবেদা লিখি, সেটা হচ্ছে
আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা বীমা কোম্পানি কোনো দায় স্বীকার করেনি। তাহলে অ্যাবনরমাল লস গুলোর জন্য সাধারণত আমরা বীমা করা থাকে, তাহলে এখানে বীমা কোম্পানি কি দাবি স্বীকার করতেও পারে, না করতে পারে। তাহলে আসো এক নম্বর অবস্থার ক্ষেত্রে আমরা জাবেদা কি লিখবো। তাহলে এক নম্বর অবস্থার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার করেনি, তাহলে এখানে আমাদের পুরো পণ্যটাই নষ্ট। তাহলে এক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে বিবিধ ক্ষতি ডেবিট বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ 10,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ বিবিধ ক্ষতি ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। যেহেতু বীমা কোম্পানি কোনো দাবি স্বীকার করেনি, এক্ষেত্রে কি কাজ করবা, আমরা যখন আর্থিক বিবরণীর ক্ষেত্রে তুমি আয় বিবরণী যখন করতে যাবে ইনকাম স্টেটমেন্ট, তখন অপরিচালনের ব্যয়ের দিকে তুমি বিবিধ ক্ষতি বলে 10,000 টাকা বা নরমাল অর্থাৎ কি বিবিধ ক্ষতি বা আদার লস বলে তুমি 10,000 টাকা লিখবা। আর বিক্রিত পণ্যের ব্যয় বা পারচেজ থেকে তুমি কি করবা, 10,000 টাকা বিয়োগ করবা। ওকে, একটা শিখলাম। 2 নাম্বার আসো, 10,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য হলো, মনে করো বীমা কোম্পানি কোনো দায় স্বীকার করেনি। এখন বললাম যে আমরা বীমা কোম্পানি দায় স্বীকার করে, মানে সম্পূর্ণ দায় স্বীকার করেছে। বীমা কোম্পানি কি করছে, সম্পূর্ণ দায় স্বীকার করছে। অর্থাৎ 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, 10,000 টাকায় বীমা কোম্পানি বলছে তোমাকে কি করবে, ক্ষতিপূরণ দিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি হবে, দেখো এক্ষেত্রে কাজ হবে যেহেতু আমাদের যা লস হয়েছে পুরো টাকাটাই আমাদেরকে কি হয়েছে, বীমা কোম্পানি দিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো বীমা কোম্পানি ডেবিট। নিচেরটা ঠিক থাকবে, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, এখানে 10,000 টাকা। এখন আমরা আর্থিক বিবরণীতে কাজ কি করব, আর্থিক বিবরণীতে আমরা বীমা কোম্পানি এটা চলতি সম্পত্তির দিকে 10,000 টাকা লিখব, আর আগের মতো বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় থেকে 10,000 টাকা কি করব, বাদ দেব। ঠিক আছে, ওকে। লাস্ট স্টেপ যা আমরা শিখি সেটা হচ্ছে, আমরা আরেকটা উদাহরণ লিখি। সেটা হচ্ছে 10,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য হয়, বীমা কোম্পানি 7,000 টাকা দাবি স্বীকার করে, দাবি স্বীকার করে। অর্থাৎ তোমার 10,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে, বীমা কোম্পানি দিবে বলছে তোমাকে কত টাকা, 7,000 টাকা। তাহলে এখানে কাজ কি করব দেখো, তাহলে বীমা কোম্পানি দিবে 7,000 টাকা, তাহলে আমরা লিখি বীমা কোম্পানি ডেবিট 7,000 টাকা। এরপরে তোমার দিবে না কত টাকা, তাহলে 3,000 টাকা, তাহলে বিবিধ ক্ষতি ডেবিট 3,000 টাকা। আর বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয় বা ক্রয় ক্রেডিট 10,000 টাকা। এটা তাহলে বীমা কোম্পানিটা এটা চলতি সম্পত্তির দিকে লিখবা, বিবিধ ক্ষতি এটা অপরিচালন ব্যয়ের দিকে লিখবা, আর বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব ক্রেডিট মানে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিবা। তাহলে একটা বিষয় এখানে কমন, সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হলে সেটা তোমাকে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থেকে পুরো টাকাটা বাদ দিতে হবে। বীমা কোম্পানি দাবি স্বীকার করলেও বাদ দিতে হবে, বীমা কোম্পানি দাবি স্বীকার না করলেও কি করতে হবে, তোমাকে টাকাটা বাদ দিতে হবে। আর বীমা কোম্পানি দাবি স্বীকার করলে যত টাকা বীমা কোম্পানি দিবে তত টাকা চলতি সম্পত্তির দিকে লিখবা বীমা কোম্পানি বলে, আর যদি বীমা কোম্পানি না দেয় ওই টাকাটাকে তুমি বিবিধ ক্ষতি বলে অপরিচালন ব্যয়ের দিকে লিখবা। ঠিক আছে, 3,000 টাকা বা এভাবে যত টাকা দিবে না বলবে তত টাকা। এটা হচ্ছে যে আমাদের আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কে কথা। লাস্ট বলে শেষ করব, সেটা হচ্ছে অনেক সময় আমাদের আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। একটা কথা তোমাকে ক্লিয়ার করি,
এই আগুনে বিনষ্ট পণ্যের এতক্ষণ পর্যন্ত কাজ যা করছি সমাপনী মজুদ পণ্যের সাথে থাকুক বা না থাকুক, থাকলে অথবা না থাকলে যা কিছু করুক না কেন তোমার এই কাজগুলো নরমালি হবে। অর্থাৎ এই কাজগুলো আমরা যে কনসেপ্টটা আমাদের কোনো অপরিবর্তিত থাকবে না। আবার দেখিও, আবার এখন আমি সমাপনী মজুদ পণ্যের কথা বলবো, আবার এটাকে গরমিল পাকাইবা, গরমিল পাকাইতে পারবে না। অর্থাৎ আমরা আগুনে বিনষ্ট পণ্যের নরমাল কাজ এতক্ষণ যেভাবে করছি আমাদের এই কনসেপ্টটা ঠিক থাকবে। আগুনে সমাপনী মজুদ পণ্যের সাথে সম্পর্ক থাকলে সেটা হচ্ছে অন্য কথা, সেটা আলাদা কাজ করব। কিন্তু আমাদের আগুনে বিনষ্ট পণ্যের আমরা যে এতক্ষণ পর্যন্ত 3টা পয়েন্ট থাকলো এগুলা কিন্তু কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এতক্ষণ পর্যন্ত যেভাবে আমরা শিখছি এভাবে সব সময় করব। ঠিক আছে, ওকে। এখন আসো, অনেক সময় প্রশ্নে বলা থাকে যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। সমাপনী মজুদ পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে, এটা একটা কথা লিখলাম। এরপরে লিখলাম সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা। এটা আরেকটা পয়েন্ট লিখলাম। লাস্ট পয়েন্ট আরেকটা লিখি, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পর আগুনে বিনষ্ট পণ্য 1000 টাকা। লাস্ট আরেকটা লিখি, এটা অতিরিক্ত অনেক, এটা বোঝা যায়। 28 ডিসেম্বর আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 50,000। ওকে, প্রথমে আসি। প্রথমে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্যটা যদি সমাপনী মজুদ পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে আমরা সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দেব শুধু। আবার বলতেছি, সমাপনী মজুদ পণ্যের ভিতরে যদি আগুনে বিনষ্ট পণ্যটা অন্তর্ভুক্ত থাকে আগুনে বিনষ্ট পণ্যটাকে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে, কারণ তখন আমাদেরকে নিট সমাপনী মজুদ পণ্য বের করার জন্য। এই কথাটা মনে রাখবা। আবার বলতেছি, আগের নিয়মগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এগুলা সমাপনী মজুদ পণ্যের ভিতরে থাকুক বা না থাকুক আগের নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে সমাপনী মজুদ পণ্যের ভিতরে যদি আগুনে বিনষ্ট পণ্য থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে এই ক্ষেত্রে জাবেদাটা কি হবে, সেক্ষেত্রে জাবেদাটা হবে তোমার আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট। আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট। ওকে, এরপরে চলে আসো, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা। দেখো, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পূর্বে, মূল্যায়ন করার পূর্বে মানে কি? তাহলে আমাকে এখন বলো, সমাপনী মজুদ পণ্যটাকে আগে মূল্যায়ন করছো নাকি আগুনে বিনষ্ট পণ্যটা আগে মূল্যায়ন করছো? আমরা প্রশ্নটা পড়ি। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পূর্বে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা, তার মানে আগুনে বিনষ্ট পণ্যটা সংগঠিত হয়েছে তোমার পূর্বে। এখন আসো, সমাপনী মজুদ পণ্য মানে কি? সমাপনী মজুদ পণ্য মানে কি? সকল পণ্যগুলা যোগ বিয়োগ করে প্রতিষ্ঠানের গুদামে নিট যত টাকার পণ্য জমা আছে সেটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। তাহলে তোমার 10,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য হয়ে গেছে, যেহেতু আগুনে বিনষ্ট পণ্যটা আগে হয়েছে, এটা থেকে বার্তা দেওয়ার পরে তোমার সমাপনী মজুদ পণ্যটা মূল্যায়ন করা হয়েছে। সেজন্য এক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে,
কারণ আগুনে বিনষ্ট পণ্যটা যদি পূর্বে হয়, সমাপনী মজুত পণ্যটা যদি পরে হয়, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই। এটার সাথে আগুনে বিনষ্ট পণ্যের সমাপনী মজুত পণ্যের কোনো কাজই করতে হবে না। এরপরে চলে আসি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পর, মানে আগে তুমি সমাপনী মজুত পণ্য গণনা করে ফেলছো, আগুনে বিনষ্ট পণ্য হয় 10,000 টাকা, তাইলে আর সমাপনী মজুত পণ্যটা মূল্যায়ন করে ফেলছো, করার পরবর্তীতে দেখা গেছে যে তোমার 10,000 টাকার পণ্য আগুন লেগে নষ্ট হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তোমার সমাপনী মজুত পণ্য কমে যাবে। যেহেতু সমাপনী মজুত পণ্য আগে গণনা করে ফেলছো, পরবর্তীতে তোমার আবার আগুনে বিনষ্ট পণ্য হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা, সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে দেখাইবা। এটা বুঝছো? ওকে, লাস্ট ওয়ান বলছে 28 ডিসেম্বর তারিখে আগুনে বিনষ্ট পণ্য হয়। আমরা সবাই জানি সমাপনী মজুত পণ্যটা গণনা করা হয় ডিসেম্বর 31 তারিখে, তাহলে এই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই, কারণ 28 ডিসেম্বর করছে মানে এটা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার 2 দিন আগে আগুনে বিনষ্ট পণ্যটা হয়ে গেছে, সেজন্য এটার সাথেও তোমার আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই। তাইলে যদি আমরা সামারিতে চলে আসি, যদি আগুনে বিনষ্ট পণ্যটা যদি পূর্বে হয়, সমাপনী মজুত পণ্যটা যদি পরে হয়, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্যের কোনো সম্পর্ক নাই। কিন্তু সমাপনী মজুত পণ্যটা যদি পূর্বে হয়, আগুনে বিনষ্ট পণ্যটা যদি পরে হয়, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে। আর সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে বলে দিলে, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যটা তোমাকে বাদ দিয়ে দেখাইতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আর্থিক বিবরণীতে এভাবে করব। আর আমাদের আগের যে কিছুক্ষণ আগে আমরা আগুনে বিনষ্ট পণ্যের যে কাজগুলো বলছিলাম, এগুলো অবিকৃত থাকবে, অর্থাৎ অবিকল আগের মতোই থাকবে। তোমার এখানে সমাপনী মজুত পণ্যের ভিতরে বাদ দিলে শুধু সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিবে, আর আগের কাজগুলো আগের মতোই করবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এতটুকু। আমরা তিনটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করলাম, ব্যাট, ডিসকাউন্ট এবং লস অন ফায়ার। তোমরা একটু ভালো করে বিষয়গুলো বারবার, যদি একবার না বুঝো, বারবার লেকচারগুলো শুনবা, একটু দেখবা, বুঝবা। ইনশাআল্লাহ কোনো সমস্যা যদি হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাইবা, আমাকে সলিউশন করব। ঠিক আছে, তাহলে এটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, সব জায়গায় গুরুত্বপূর্ণ। যেমন জাভাদার জন্য গুরুত্বপূর্ণ, তোমার তেমন আর্থিক বিবরণী করার জন্য তোমার গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমরা অবশ্যই সলিউশন করব, ভালো করে বুঝে বুঝে দেখবা। আর একটু নিজেরা দেখবা, অন্য বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে শেয়ার করবা, তাহলে তাদেরকেও দেখার ব্যবস্থা করে দিবা। ওকে, ভালো থাকবা। আজকের মতো এতটুকু। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো দেখো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।